হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের ক্লাস 9 এর জন্য ফার্স্ট সামেটিভ পরীক্ষার আমরা প্রিপারেশনের জন্য দেখো এখানে প্রান্তিক প্রকাশনে যেটা প্রশ্ন প্রস্তুতির বই, যেটা নিয়ে আমরা অলরেডি রিভিউ ভিডিও প্রোভাইড করেছি, সেখান থেকে লাইফ সায়েন্সের যেটা প্রথম স্কুল দেওয়া হয়েছে সেই স্কুলের প্রশ্নপত্র আমরা আজকে ক্লাসে সলভ করে নেব। আমরা রিভিউ ভিডিওতে দেখিয়েছি যে এখানে তোমাদের আর্টস গ্রুপ এবং সায়েন্স গ্রুপের জন্য আলাদা আলাদা প্রশ্ন প্রস্তুতির বই বের করা হয় প্রান্তিক প্রকাশনী থেকে, এবং সেখানে কিন্তু প্রত্যেকটা টার্মের জন্য ফার্স্ট সেকেন্ড থার্ড সামেটিভ বা থার্ড টার্মের জন্য বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র এখানে সংযোজন রয়েছে। ওকে, তাহলে এই বই থেকে যদি আমরা প্রিপারেশন নিই, তাহলে বিভিন্ন আমাদের রাজ্যের মধ্যে গুরুত্বপূর্ণ স্কুলগুলো রয়েছে বিভিন্ন জেলার, সেই স্কুলের প্রশ্নপত্রগুলো আমাদের প্র্যাকটিস হয়ে থাকবে এবং আমাদের প্রশ্নগুলো আমরা যদি সলভ করে থাকি তাহলে আমাদের প্রিপারেশনটাও কিন্তু ভালো রকম ভাবে এগিয়ে যাবে। তাহলে চলো আমরা দেরি না করে প্রথম যেটা স্কুল দেওয়া হয়েছে জীবন বিজ্ঞানে সেটা আমরা সলভ করে নিই। আমরা প্রশ্ন প্রস্তুতি থেকে প্রথম স্কুলটা বের করব। 1 নম্বর স্কুলের দেখো বিভাগ ক থেকে প্রথম প্রশ্ন, 1-1 মহাকাশযানে ক্লোরেলা রাখার কারণ হলো। আমরা পড়েছি অলরেডি এই জিনিসটা, যে ক্লোরেলা এই এককোষী শৈবালটাকে কিন্তু মহাকাশযানে নিয়ে যাওয়া হয়, তার কারণ এটা সালোক সংশ্লেষ করতে সক্ষম। তাহলে সালোক সংশ্লেষ করলে কি হবে, তাহলে ওই মহাকাশচারী যারা রয়েছেন তাদের থেকে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা নির্গত হয়, সেই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা এই ক্লোরেলা কিন্তু শোষণ করে নেবে এবং তার পরিবর্তে মুক্ত অক্সিজেন কিন্তু সরবরাহ করবে। তাহলে অপশন ডি যেটা, সেটা কিন্তু হবে সঠিক উত্তর। কেমন, এখানে কার্বন ডাইঅক্সাইড সরবরাহ বলছে, সরবরাহ করে না, কার্বন ডাইঅক্সাইডটা নেয় এবং অক্সিজেনটা সরবরাহ করে। প্রাণ সৃষ্টি হয়েছিল প্রথমে কোথায়? প্রথমে জলের মধ্যে কিন্তু আমরা প্রাণ সৃষ্টির ঘটনাটা দেখেছি। কোনটি জীবনের বৈশিষ্ট্য নয়? জীবনের বৈশিষ্ট্যের মধ্যে দেখো পুষ্টি, উত্তেজিতা, ক্ষয়পূরণ সবই দেখা যায়, কিন্তু স্থবিরতা এটা কিন্তু মানে জীবনের বৈশিষ্ট্য নয়। পৃথিবীর সমস্ত প্রাণীদের প্রধানত কটি ভাগে ভাগ করা হয়? এখানে দুটো ভাগে হবে উত্তর, একটা হচ্ছে অকর্ডাটা এবং আরেকটা হচ্ছে করডাটা। এরপরে নেক্সট, একবীজপত্রী উদ্ভিদে বীজপত্রের সংখ্যা। একবীজপত্রী মানেই সেখানে একটা বীজপত্র রয়েছে, তাহলে একটি হবে উত্তর। দ্বিবীজপত্রীর ক্ষেত্রে দুটো বীজপত্র থাকে, তাই না? দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ কোনটা? সেটা হবে দেখো দ্বিবীজপত্রীর ক্ষেত্রে আমরা জানি যে আমটা হচ্ছে কিন্তু দ্বিবীজপত্রী। যেহেতু তোমরা যখন এমনিতে নর্মালি বুঝতে পারবে না, কিন্তু কাঁচা অবস্থায় যদি আমরা আমটাকে দেখি, মানে একদম পেকে যাওয়ার আগে কাঁচা অবস্থায়, তারপর সেই বীজটাকে ছাড়াবে, দেখবে দুটো আলাদা আলাদা টুকরো, অর্ধেক অর্ধেক অংশ থাকে, তার মানে দুটো বীজপত্র থাকে। ওকে, তাই জন্য এটা হচ্ছে দ্বিবীজপত্রী। রক্তক্ষরণ প্রতিরোধ করে এখানে ভিটামিন কে, সেটা কিন্তু রক্তক্ষরণে বাধা দেয়। ওকে, এরপরে জীবনের গুরুত্বপূর্ণ যৌগগুলোকে প্রধানত কটি ভাগে ভাগ করা যায়? জীবনের গুরুত্বপূর্ণ যৌগগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়। একদিকে পড়ছে অজৈব যৌগ মানে জল, অ্যাসিড, ক্ষার এগুলো, আর একদিকে পড়ছে জৈব যৌগ যেখানে ক্ষুদ্র এবং বৃহৎ জৈব অণুগুলো থাকে। হাড় ও দাঁতের এনামেল তৈরিতে অংশ নেয়। এখানে হাড় এবং দাঁত দুটোর ক্ষেত্রে কিন্তু ক্যালসিয়াম সাহায্য করে, তাই না? ক্যালসিয়াম। জীবকোষে যেটা প্রধান দ্রাবক সেটা হচ্ছে জল, তাই না? জলকে সর্বজনীন দ্রাবক বলা হয়। এরপরে বিভাগ খ, আমের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। অবশ্যই ম্যাঙ্গিফেরা নিচে আলাদা করে দাগ দেবে, ইন্ডিকা নিচে আলাদা করে দাগ দেবে। এরপরে ICBN এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। নোটোকর্ড থাকে না এরকম একটি প্রাণীগোষ্ঠীর নাম তোমরা লিখবে পরিফেরা। একটি সমাঙ্গদেহী উদ্ভিদের নাম তোমরা লিখবে শৈবাল, উদাহরণ হচ্ছে স্পাইরোগাইরা। মানুষের শ্রেণীর নাম, মানুষ হচ্ছে স্তন্যপায়ী শ্রেণীর অন্তর্গত মানে ম্যামেলিয়া। কাকে এনার্জি কারেন্সি বলে? এটিপিকে। পুরো নামটা অবশ্যই লিখে দেবে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের নাম সেটা হচ্ছে ADEK। এই চারটি ভিটামিন সেটা কিন্তু ফ্যাটের মধ্যে মানে তেলের মধ্যে দ্রাব্য। ওকে, এবং ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি এগুলো হচ্ছে জলে দ্রাব্য। নিউক্লিক অ্যাসিড দুই প্রকার হয়, ডিএনএ মানে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এবং আরএনএ মানে হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এরপরে ভিটামিন ই এর অভাবে কী রোগ হয়? বন্ধ্যাত্ব মানে স্টেরিলিটি রোগ হয়। একটি অধাতব মৌলের নাম তোমরা লিখবে ক্লোরিন। শূন্যস্থান পূরণ করো, রিক্সিয়া এটা একটা মস জাতীয় উদ্ভিদ। স্তন গ্রন্থি এবং লোম দেখা যায় মানুষের ক্ষেত্রে, মানুষ বা অন্য যে কোনো স্তন্যপায়ী প্রাণী যারা মায়ের দুধ খেয়ে বড় হয়, তাহলে স্তন্যপায়ী শ্রেণীতে স্তনগ্রন্থি এবং লোম দেখা যায়। জীবনের উৎপত্তি হয় 3.7 বিলিয়ন বছর আগে। এত বছর আগে পৃথিবীতে কিন্তু প্রাণ সৃষ্টি হয়। ওকে, একটি বৃহৎ জৈব অণু হচ্ছে প্রোটিন, রাইবোজোম, এটা প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। নেক্সট এখানে ম্যাচিং যেটা দেওয়া হয়েছে দেখো, এটা কেমন ট্রিপ্লোব্লাস্টিক হবে। এটা ট্রিপ্লোব্লাস্টিক মানে হচ্ছে 3টে স্তর থাকে,
তিনটি স্তর, তাহলে বির সঙ্গে এটা ম্যাচিং হবে, বির সঙ্গে ম্যাচিং হবে। গোলকৃমি এটা অ্যাসকারিস বা অ্যাসকারিয়াসিস। ওকে, কলাবিহীন যেটা প্রাণী সেটা হচ্ছে পরিফেরা, এর মধ্যে কোনো কলা থাকে না, কলাতন্ত্র থাকে না এর মধ্যে। একক শর্করা সেটা হচ্ছে তোমরা লিখবে মনোস্যাকারাইড, এবং ক্ষুদ্র জৈব অণু সেটা হচ্ছে সরল শর্করা। ওকে, এ দুটো একই জিনিস দেওয়া হচ্ছে, সরল শর্করা মানেই হচ্ছে মনোস্যাকারাইড। এরপরে নেক্সট আমরা পরের পাতায় চলে যাব। এখানে প্রশ্ন হচ্ছে দেখো, দ্বিপদ নামকরণ কি এবং এই নাম কেন গুরুত্বপূর্ণ? আমার কাছে যে সহায়িকা বইটা রয়েছে সেটা হচ্ছে প্রান্তিকের, আমি সেখান থেকেই দেখাচ্ছি তোমাদের। দ্বিপদ নামকরণের সংজ্ঞাটা তোমরা যখন দেবে তখন লিখবে, কোনো জীবকে পৃথিবীর সর্বত্র একই নামে চিহ্নিত করবার জন্য সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস দুটি পদের সাহায্যে জীবের বৈজ্ঞানিক নামকরণ করেন, একে দ্বিপদ নামকরণ বলে। ওকে, যেমন আম গাছের বিজ্ঞানসম্মত নাম হলো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এখানে ম্যাঙ্গিফেরা হলো গণ এবং ইন্ডিকা হলো প্রজাতি, এরকমভাবে লিখলেই হয়ে যাবে। এবং কেন গুরুত্বপূর্ণর ক্ষেত্রে তোমরা লিখবে, যেহেতু 5 নম্বর দিয়েছে, প্রথমটা দ্বিপদ নামকরণ কি সেটার জন্য 2 নম্বর এবং বাকিটার জন্য 3 নম্বর, তাহলে 3 নম্বরের জন্য মিনিমাম 3টে পয়েন্ট তোমাদের লিখতেই হবে। দ্বিপদ নামকরণের দ্বারা জীবটি পৃথিবীর সর্বত্র একই নামে পরিচিত হয়, এতে বৈজ্ঞানিক কাজকর্ম সুবিধা হয়। 2 নম্বর হচ্ছে যে এই বৈজ্ঞানিক নামকরণ পরিবর্তিত হলে সব দেশে বিজ্ঞানীরা তা জানতে পারেন। নামকরণ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে ভুলভ্রান্তির সম্ভাবনা কমে যায় এবং একই গণের অন্তর্ভুক্ত বিভিন্ন প্রজাতির সম্পর্কে সম্যক ধারণা গড়ে ওঠে। এবছরের 2026-এর ক্লাস কিন্তু দেওয়া হয়েছে, সেখানে সাবজেক্টিভ ক্লাস বোর্ডের মধ্যে এই জিনিসগুলো কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখে নিও, এগুলো যেহেতু হয়ে গেছে ক্লাসের মধ্যে। নেক্সট, পরিফেরা 3টি বৈশিষ্ট্য এবং 2টি উদাহরণ, এটা আমরা দেখব। পরিফেরার ক্ষেত্রে 3টি বৈশিষ্ট্য 2টি উদাহরণ এরকমভাবেই কিন্তু আসে, মানে 3টে করে বৈশিষ্ট্য আসে এবং 2টো উদাহরণ আসে। এক হচ্ছে দেহ গঠন, এদের দেহ অনেক ছোট ছোট ছিদ্র থাকে, সেগুলোকে বলা হয় অস্টিয়া, এবং একটা বড় ছিদ্র থাকে সেটা হচ্ছে অস্কিউলাম। নালিকাতন্ত্র এদের মধ্যে থাকে এবং নালিকাতন্ত্র ওটার মাধ্যমেই কিন্তু শরীরে তাদের জল সংবাহিত হয়। 3 নম্বর হচ্ছে কোয়ানোসাইট কোষ, এদের নালিকাতন্ত্রে বিশেষ ফ্ল্যাজেলাযুক্ত কোষ থাকে যাকে কোয়ানোসাইট বলে। তাহলে 3টে হয়ে গেল। 2টো উদাহরণ দেবে, সাইকন আর একটা হচ্ছে স্পঞ্জ বা স্পঞ্জিলা। ওকে, বিজ্ঞানসম্মত নাম পাশে দেওয়া হয়েছে, তোমরা চাইলে লিখতে পারো। এরপর নেক্সট হচ্ছে অনাক্রমবিদ্যা, সেটা কি? ওকে, অনাক্রমবিদ্যা সেটা কাকে বলে? এখান থেকে তোমরা লিখতে পারো, এই যে বিজ্ঞানে যে শাখায় প্রাণীর অনাক্রম্যতা বা রোগাক্রমণ সম্পর্কে আলোচনা করা হয় তাকে অনাক্রমবিদ্যা বলে। এর সাথে প্রশ্ন আছে টেরিডোফাইটার 3টি বৈশিষ্ট্য এবং উদাহরণ। এই বই, মানে এই জিনিসগুলো তোমাদের কাছে যে কোনো টেক্সট বুক আছে সেই বই থেকে কিন্তু তোমরা আনসারগুলো পেয়ে যাবে। বেশিরভাগই লাইফ সায়েন্সের কোশ্চেন আনসারগুলো কিন্তু টেক্সট বুক থেকে পাওয়া যায়। টেরিডোফাইটার ক্ষেত্রে তোমরা লিখবে 3টে বৈশিষ্ট্য, লিখবে যে টেরিডোফাইটা মানে ফার্ন, তাহলে প্রধান উদ্ভিদ দেহটা ডিপ্লয়েড হয়, মানে রেণুধর হয়, ডিপ্লয়েড মানেই রেণুধর। আর হ্যাপ্লয়েড যেটা শুধু এন হয় সেটা লিঙ্গধর হয়। কেমন? তাহলে এটা ডিপ্লয়েড মানে রেণুধর উদ্ভিদ মূল, কাণ্ড ও পাতায় বিভেদিত সকল অংশেই সংবহন কলা কিন্তু থাকে। পাতার নিচে অসংখ্য রেণুস্থলী থাকে, রেণুস্থলী যুক্ত পাতাকে রেণুপত্র বলে। 3টে বৈশিষ্ট্য লিখবে, একটা উদাহরণ তোমরা লিখবে ড্রায়োপটেরিস। কেমন? ড্রায়োপটেরিসটাই লিখবে। এরপরে নেক্সট হচ্ছে ভিটামিন কাকে বলে? ভিটামিনের 3টি বৈশিষ্ট্য। ভিটামিনের সংজ্ঞার ক্ষেত্রে তোমরা সহজ করে একটা সংজ্ঞা লিখতে পারো, এখানে একদম সহজ করেই দেওয়া হয়েছে, তোমাদের দেখাচ্ছি। যে বিশেষ জৈব পরিপোষক সাধারণ খাদ্যে অতি অল্প পরিমাণে থেকে দেহের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টিতে সহায়তা করে এবং দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে তাকে ভিটামিন বলে। এবং এর সাথে প্রশ্ন আছে ভিটামিনের 3টি বৈশিষ্ট্য তোমরা এখানে লিখবে। ফার্স্ট হচ্ছে এটা লিখতে পারো, সংশ্লেষ। প্রাণীর দেহে কয়েকটি ভিটামিন সংশ্লেষিত হয়, যেমন সূর্যালোকে দেহের ত্বকে ভিটামিন ডি সংশ্লেষিত হয়। যকৃতে ক্যারোটিনেজ উৎসেচকের প্রভাবে 1 অণু ক্যারোটিন থেকে 2 অণু ভিটামিন এ সংশ্লেষিত হয়। দ্রাব্যতা লিখতে পারো, যে দ্রাব্যতা অনুসারে ভিটামিন 2 প্রকার। তেলে দ্রবণীয় ভিটামিন এ, ডি, ই কে। জলে দ্রবণীয় ভিটামিন লিখবে ভিটামিন বি কমপ্লেক্স এবং সি। ওকে, ভিটামিন পি যেটা সেটাও কিন্তু জলে দ্রাব্য। ওকে, আর 3 নম্বর বৈশিষ্ট্য লিখবে, সেটা হচ্ছে পরিণতি। পরিপাক নালীর সময় ভিটামিন অপরিবর্তিত থাকে এবং পৌষ্টিক নালীর প্রাচীরে শোষিত হয়, তবে বিপাকীয় কাজ শেষ হওয়ার পর হরমোন বিনষ্ট হয় ও দেহ থেকে রেচিত হয়। ওকে, এটা হরমোন হবে না, এটা ভিটামিন হওয়ার কথা ছিল জায়গাটা, তাহলে এই পয়েন্টটা বাদ দাও, এই জায়গাটা একটু ভুল রয়েছে, এটা হরমোন হবে না, এটা ভিটামিন হবে। ওকে, এই পয়েন্টটা লিখবে, তাহলে বেশিরভাগ ভিটামিন বিপাক্রিয়ায় অংশগ্রহণকারী উৎসেচকের সহ উৎসেচক রূপে কাজ করে। ওকে, নেক্সট
আমরা যাব এখানে মানবদেহে খনিজ মৌলের ভূমিকা। ওকে, খনিজ মৌলের ভূমিকা 5 নম্বরের জন্য তোমাকে লিখতে হবে, তাহলে বেশি করে আমরা লিখবো। এখানে এই যে দেওয়া হয়েছে পুরো মানবদেহে, দেখো খনিজ মৌলে ওগুলো বিভিন্ন রকম কাজ করে। অম্লক্ষারের ভারসাম্য বা সাম্যাবস্থা বজায় রাখে। সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন দেহে অম্লক্ষারের সাম্যাবস্থা বজায় রাখে। সক্রিয়ক হিসাবে ম্যাগনেসিয়াম, জিঙ্ক, তারপর ম্যাঙ্গানিজ, তামা প্রভৃতি মৌল উৎসেচকের সক্রিয় রূপে কাজ করে। স্নায়ু স্পন্দন পরিবহনে সোডিয়াম, পটাশিয়াম সাহায্য করে। পেশি সংকোচনে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এই সমস্ত আয়নগুলো সাহায্য করে। অস্থিদন্ততে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম এগুলো সাহায্য করে। দেহ তরল সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন মানবদেহের বিভিন্ন দেহ তরল গঠনে কিন্তু সাহায্য করে। ওকে, তাহলে এই ছিল ফার্স্ট আমাদের যে স্কুলটা দেওয়া ছিল তার প্রশ্নপত্র। এখানে বিভাগ ঘ দেয়নি, কিন্তু বিভাগ ঘতে যেটা আমাদের 5 নম্বর প্রশ্ন থাকে সেরকমভাবে কিন্তু সাজিয়ে দিয়েছে। ওকে, এর পরের স্কুলগুলোতে বিভাগ ক, খ, গ, ঘ পরপর দিয়েছে। প্রথম স্কুলটা একটু গন্ডগোল রয়েছে। গন্ডগোল মানে কি, ওই মানে সেরকমভাবে সাজিয়ে দিয়েছে। ওকে, মানে আমাদের এটাই বিভাগ ঘ হওয়া উচিত, বিভাগ ঘ হওয়া উচিত। ওকে, এবং বিভাগ খ এখানে আরেকটা বিভাগ গ ঢোকার কথা, 2 নম্বর প্রশ্ন ঢোকার কথা, কিন্তু যাই হোক এখানে সবই 1 নম্বর প্রশ্ন দিয়েছে। এগুলো বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম হয়, স্কুলের উপর অনেকটা নির্ভর করে। আমাদের গাইডলাইন রয়েছে, কিন্তু অনেক সময় গাইডলাইন ফলো না করেও কিন্তু বিভিন্ন স্কুলে প্রশ্নপত্র হয়, এটা তোমরা জানো, তাই না? বিভিন্ন রকমভাবে কিন্তু স্কুলের স্যার ম্যামরা কিন্তু নিজেদের মতো অনেক সময় প্রশ্নপত্র তৈরি করেন। ওকে, যাই হোক আমাদের ফার্স্ট যে স্কুলটা ছিল সেটা আমরা সলভ করে নিলাম। আজকের ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে। আর যারা প্রথমবার চ্যানেলটিতে এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের সাবজেক্টিভ ক্লাসগুলো আমাদের চলছে, যারা দেখোনি দেখবে আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গেলেই সেখানে ক্লাস 9-এর তোমরা জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানের প্লেলিস্টগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা পরপর ক্লাসগুলো দেখে নিতে পারবে। অবশ্যই তোমরা দেখে নিও। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।